প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো আছো। আমিও আল্লাহর বিশেষ রহমতে ভালো আছি। আমরা তোমাদের ব্যবস্থাপনা, সংগঠন ব্যবস্থাপনা, দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা এই বিষয়টির প্রথম অধ্যায় ব্যবস্থাপনা ধারণা নিয়ে কথা বলছিলাম। আমরা ইতিমধ্যে 2টি ক্লাস সমাপ্ত করেছি এবং 2টি ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন ব্যবস্থাপনার ধারণা, ব্যবস্থাপনা কাকে বলে, ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় অর্থাৎ ঐতিহাসিক পটভূমি, কীভাবে ব্যবস্থাপনা আজকে এই পর্যায়ে আসছে সেটির উপরে কথা বলছি। আশা করছি তোমরা ব্যবস্থাপনা সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিয়েছ। আমরা আজকে এই ব্যবস্থাপনা ধারণার মধ্যে আমাদের যে বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো সেটি হলো ব্যবস্থাপনার কার্যাবলী। এরপরে আমরা ব্যবস্থাপনার বিভিন্ন মৌলিক বিষয় নিয়ে কথা বলেছি। কোত্থেকে আসছে, কীভাবে আসছে, কোন সময়ে, কোন সভ্যতায়, কোন কোন মনীষী কী ধরনের অবদান রেখেছেন ব্যবস্থাপনা সম্পর্কে, তার উপর আমরা কথা বলার চেষ্টা করেছি, তোমাদেরকে জানানোর চেষ্টা করেছি। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে ব্যবস্থা সম্পর্কে তোমাদের একটা ধারণা আসছে। আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত এবং এই চ্যাপ্টারের মধ্যে আমাদের যে বিষয়টি সেটা হলো রয়েছে ব্যবস্থাপনা কার্যাবলী। অর্থাৎ এখানে বলা হয়েছে ব্যবস্থাপনার কাজ সম্পর্কে বলা হয়েছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের যে মৌলিক উদ্দেশ্য থাকে সেই মৌলিক উদ্দেশ্যগুলি অর্জন করার জন্য ব্যবস্থাপক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করেন, মূলত সেইগুলোকেই ব্যবস্থাপনার কাজ বলা হয়েছে। এবং এই ব্যবস্থাপনার কাজ সম্পর্কে বিভিন্ন লেখক, বিভিন্ন মনীষী, বিভিন্ন চিন্তাবিদ, ব্যবস্থাপনা বিশারদ বিভিন্নভাবে তারা তাদের মতবাদ তুলে ধরেছেন। কোনো কোনো লেখক এই ব্যবস্থাপনার কাজকে 5টি অংশে ভাগ করেছেন, কোনো কোনো লেখক 6টি, কোনো কোনো লেখক 7টি। আমরা বিভিন্ন লেখকের চিন্তা চেতনার বিষয়গুলো আমরা এখানে দেখব, পাশাপাশি আমরা এর কাজ সম্পর্কেও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা আশা করছি তোমরা এই ক্লাসটি শুনে উপকৃত হবে। ব্যবস্থাপনা বিষয়টি কোনো কারবারি প্রতিষ্ঠান, কোম্পানি বা অন্য যে কোনো প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্রতিষ্ঠান পরিচালনা এবং কার্যক্রমও রাখার জন্য যেসব কাজ সম্পাদন করে সেগুলোর সমষ্টিকে ব্যবস্থাপনা বলা হয়। এবং সেগুলো এবং ব্যবস্থাপনা করতে গিয়ে যে সমস্ত কার্যাবলী সম্পাদন করতে হয় মূলত সেগুলো ব্যবস্থাপনার কাজ। আর এই সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর ডিপেন্ড করবে যে কোন কোন কাজগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য। এরপরে আমরা এখানে বিভিন্ন মনীষীদের অবদান দেখব। আমরা এর আগে তোমাদের গত ক্লাসে তোমাদেরকে বলার চেষ্টা করেছিলাম হেনরি ফেওল হলো আমাদের আধুনিক ব্যবস্থাপনার জনক। তিনি এই ব্যবস্থাপনার কাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন যে ব্যবস্থাপনার কাজ হলো মূলত 6টি। সেটা বলছে পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, আদেশদান, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এই 6টিকে বলছে যে একটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপক তিনি এই সমস্ত বিষয়গুলোকে একত্রিত করে তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার চেষ্টা করেন। আর হেনরি ফেওল এই 6টিকে ব্যবস্থাপনার কাজ বলে উল্লেখ করেছেন। আর আমরা এই অংশে যে বিষয়টি লক্ষ্য করছি সেটা হলো একজন বিখ্যাত চিন্তাবিদ লুথার গুলিক। তিনি ব্যবস্থাপনার কাজকে একটি সমস্ত কাজের আধ্যক্ষ নিয়ে একটি সংক্ষেপে তিনি ব্যবস্থাপনার কাজকে পোস্ট-ক্রপ POST-CROB এই পোস্ট-ক্রপ নামক একটি শব্দ দিয়ে ব্যবস্থাপনার কাজকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। তিনি পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং, এসতে স্টাফিং, ডিতে ডিরেক্টিং, সিওতে কোঅর্ডিনেটিং, আরতে রিপোর্টিং এবং বিতে বাজেটিং। অর্থাৎ হেনরি ফেওল বলছেন ব্যবস্থাপনার কাজ হলো 6টি। আর এখানে দেখা যাচ্ছে লুথার গুলিক তিনি ব্যবস্থাপনার কাজকে 1, 2, 3, 4, 5, 6, 7টি অংশে ভাগ করেছেন। এছাড়া আরও বিভিন্ন লেখক ব্যবস্থাপনার কাজকে বিভিন্ন অংশে ভাগ করেছেন। এখানে রয়েছে যেমন আর্নেস্ট ডেল, কুঞ্জ ডোনেল এবং অন্যান্য প্রখ্যাত লেখক হিগস,
এই সমস্ত লেখকগণ তারা ব্যবস্থাপনার কাজকে বিভিন্ন অংশে ভাগ করার চেষ্টা করেছেন। আর্নেস্ট ডেল তিনি ব্যবস্থাপনার কাজকে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ, নতুনত্ব উদ্ভাবন ইত্যাদি অংশে ভাগ করেছেন। এছাড়া রয়েছে কুঞ্জু ডোনেল, একজন বিখ্যাত লেখক। যদি ভবিষ্যতে তোমরা এই বিষয়ে অনার্স পেপার পড়ার সৌভাগ্য হয় তাহলে তোমরা এই কুঞ্জু ডোনেলের বইটিও পড়ার সৌভাগ্য তোমার হবে। এবং উনি ব্যবস্থাপনার কাজকে বলছেন যে ব্যবস্থাপনার কাজ হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন ইত্যাদি এই অংশগুলোকে ব্যবস্থাপনার কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া অন্যান্য লেখক যেমন বিভিন্ন লেখকও এর উপরে কথা বলছেন। তাহলে আমরা এখানে ব্যবস্থাপনার কাজকে আমরা এখানে লক্ষ্য করলাম যে পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা, এই বিভিন্ন বিষয় এখানে রয়েছে। এটা কেন? যে প্রতিষ্ঠানে যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, এই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানে যিনি ব্যবস্থাপক তিনি এই সমস্ত বিষয়গুলো বা এই সমস্ত কৌশলগুলো অবলম্বন করার মাধ্যমে কী করেন, তিনি প্রতিষ্ঠানের উদ্দেশ্য লক্ষ্য অর্জন করার চেষ্টা করেন। আর হেনরি ফেওল, আর্নেস্ট ডেল, লুথার গুলিক, কুঞ্জু ডোনেল, হিগস আরও বিভিন্ন লেখক যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন ব্যবস্থাপনার কাজ সম্পর্কে, আর সমস্ত কাজগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুটো অংশ রয়েছে, একটা মৌলিক কাজ, একটা হলো গৌণ কাজ। মৌলিক কাজের মধ্যে রয়েছে পূর্বানুমান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, উদ্ভাবন, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। আর গৌণ কাজের মধ্যে রয়েছে যোগাযোগ, প্রতিবেদন প্রস্তুত, বিশ্লেষণ এবং বাজেট প্রণয়ন। তাহলে ব্যবস্থাপনার কাজকে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা মৌলিক কাজ, একটা গৌণ কাজ। তাহলে আমরা বিভিন্ন লেখকের চিন্তা চেতনার ফসল বা মতভেদ বা রয়েছে, তারপরও কিছু কিছু বিষয়ের ক্ষেত্রে সকলে এক, যেমন পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, কর্মী সংস্থান, নিয়ন্ত্রণ, এই সমস্ত ক্ষেত্রে সকল লেখকের মতামত এক, যদিও তার দৃষ্টিভঙ্গির ভিন্নতা রয়েছে। আমরা একটু দেখি এক এক করে এগুলো কি। আমাদের প্রথম যে মৌলিক কাজ রয়েছে, মৌলিক কাজের মধ্যে নাম্বার 1 দেখা যায় পূর্বানুমান, অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য পূর্বানুমান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে বলছে যে ব্যবস্থাপনার সর্বপ্রথম অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পূর্বানুমান। প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ, পরিকল্পনা প্রণয়নের আগে অতীতের অভিজ্ঞতা এবং কর্মফল এবং বর্তমান প্রাপ্ত তথ্যপত্র বিচার বিশ্লেষণ করে ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে ধারণা অর্জনই হচ্ছে মূলত পূর্বানুমান। অর্থাৎ আজকে বসে আগামীকালকে ধারণা করা, এই ধরনের একটা বিষয়কে পূর্বানুমান বলা হয়েছে, যেটি একটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কার্যকর এবং সুনিপুণ পূর্বানুমানের উপর ভবিষ্যৎ কর্মপন্থা পরিকল্পনা সাফল্য প্রয়োগ সম্পূর্ণরূপে নির্ভরশীল। অর্থাৎ পরিকল্পনা গ্রহণের পূর্বেই এই ফোরকাস্টিং বা পূর্বে অনুমান করতে হয়, আর এটি অতীতের অভিজ্ঞতা এবং বর্তমান অবস্থাকে বিচার বিশ্লেষণ করে এটি করা হয়ে থাকে। এটিকে এখানে ব্যবস্থাপনার মৌলিক কাজ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে বিষয়টি রয়েছে পরিকল্পনা, এটিকে মূলত আসলে যদিও পূর্বানুমানকে বলা হয়েছে মৌলিক প্রথম কাজ, কিন্তু মূলত বিভিন্ন লেখকের দৃষ্টিভঙ্গি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে সকলেই পরিকল্পনাকে প্রথম কাজ হিসেবে আখ্যায়িত করেছেন। পরিকল্পনা কি? পরিকল্পনা হলো কি করা হবে, কোথায় করা হবে, কখন করা হবে, কিভাবে করা হবে। হোয়াট ইজ টু বি ডান, হাউ ইজ টু বি ডান, হোয়েন ইজ টু বি ডান, হোয়ার ইজ টু বি ডান, এই 4টি প্রশ্নের উত্তরের সমষ্টির নাম হচ্ছে পরিকল্পনা। ওর পরিকল্পনা হলো অগ্রিম নকশা, অর্থাৎ প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান, অর্থাৎ ভবিষ্যতে কী করা হবে তার অগ্রিম সিদ্ধান্তের নাম হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ পরিকল্পনা হলো অগ্রিম নীল নকশা, আজকে বসে আগামীকালকে অনুমান করা, অর্থাৎ রূপরেখা, ব্লু প্রিন্ট বলা হয়। অর্থাৎ একটা বিল্ডিং করার জন্য কি করা হয়, প্রথম একটা নকশা তৈরি করা হয়, সেই নকশা অনুযায়ী পরে ভবিষ্যতে কী করা হয় সেটাকে বাস্তবায়ন করা হয়। আর পরিকল্পনাকে বলা হয়েছে অগ্রিম নীল নকশা, যে নকশার উপর ডিপেন্ড করে প্রতিষ্ঠানের সকল কাজ সম্পাদন করা হয়ে থাকে। অর্থাৎ পরিকল্পনা হলো সকল কাজের ভিত্তি, এবং এই পরিকল্পনা যদি ঠিক হয় তাহলে কী হবে, প্রতিষ্ঠানের অন্যান্য কাজ কী হবে, বেসটা যদি ঠিক থাকে অন্যান্য কাজও ঠিক হবে। তাহলে শব্দের অর্থ ভবিষ্যৎ, আর কল্পনা শব্দের অর্থ হলো অনুমান। অর্থাৎ পরিকল্পনা হলো ভবিষ্যৎকে অনুমান করা,
আর অনুমানটা কী হবে? অতীতের অভিজ্ঞতা, বর্তমান অবস্থাকে বিচার বিশ্লেষণ করে সাধারণত বিজ্ঞান ভিত্তিক উপায়ে এই পরিকল্পনাকরণ করা হয়, যাতে করে ভবিষ্যতে কাজ করতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। অগ্রিম রূপরেখা, অগ্রিম সিদ্ধান্ত, অগ্রিম নকশার নাম হচ্ছে পরিকল্পনা। অর্থাৎ কী করা হবে, কিভাবে করা হবে, কোথায় করা হবে, কখন করা হবে, এই 4টি প্রশ্নের উত্তরের যে সংস্থান হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ অগ্রিম নীল নকশা। আবার অন্য জায়গায় বলা হয়েছে, বিভিন্ন লেখক এটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। আমরা এর পরবর্তী সময় কী দেখবো, আমরা এই পরিকল্পনার উপরে একটি চ্যাপ্টার রয়েছে, যে কারণে আমরা ডিটেলস এখানে বলবো না। তারপরে আমরা প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দ্য ফিউচার, এক লেখক বলছেন যে পরিকল্পনা হলো ভবিষ্যৎকে ধরার ফাঁদ। আর ভবিষ্যতে আমি কি করতে চাই, কোথায় যেতে চাই, কি অর্জন করতে চাই, তার একটা অগ্রিম যে ধারণা, রূপরেখা, সিদ্ধান্ত নাম হচ্ছে পরিকল্পনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরিকল্পনা কি, অগ্রিম রূপরেখা, অগ্রিম ধারণা, অগ্রিম সিদ্ধান্ত, অগ্রিম চিন্তা চেতনা, যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান তার ভবিষ্যতের কার্যাবলী সম্পাদন করে। এরপরে এখানে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে মৌলিক কাজের মধ্যে, সিদ্ধান্ত গ্রহণ, যদিও বিভিন্ন লেখক এই বিষয়ে তেমন কোনো বিষয়ে কথা বলেন নাই, তার এইটাকে মৌলিক কাজের মধ্যে নেওয়া হয়েছে। অর্থাৎ এটিও বলা হয়েছে যে এটিও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। এটিকে বলছে যে সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনার একটি মৌলিক কাজ। এটি একটি নির্দিষ্ট সময় সমাধানের জন্য, একটি কাজ সমাধানের জন্য কার্যক্রম চিহ্নিতকরণ এবং নির্বাচনের প্রক্রিয়াকে সিদ্ধান্তকরণ বলা হয়। আবার অন্য জায়গায় বলা হয়েছে অনেকগুলো বিকল্প পন্থার মধ্য থেকে, অর্থাৎ একটি কাজ করার অনেকগুলো উপায় থাকতে পারে। তাহলে সেই অনেকগুলো উপায়ের মধ্য থেকে সবচেয়ে সর্বোত্তম পন্থাটি বেছে নেওয়ার নাম হয়েছে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ পূর্বানুমান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, এগুলো কি ম্যানেজমেন্ট একটি গুরুত্বপূর্ণ কাজ। এই ক্ষেত্রে ব্যবস্থাপক কী করেন, তিনি এই সমস্ত কৌশল, এই সমস্ত বিষয়গুলোকে ইন্ট্রোডিউস করে প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার চেষ্টা করেন। তাহলে আমরা সংক্ষেপে কী বলবো, সিদ্ধান্ত গ্রহণ হলো অনেকগুলো কর্মপন্থা মধ্য থেকে সর্বোত্তম যে পন্থা, সেটি বেছে নেওয়ার নাম হচ্ছে সিদ্ধান্ত। এরপরে আমরা দেখি আরেকটি যে মৌলিক কাজ, সেটি হলো সংগঠন। সংগঠন হলো পরিকল্পনাকে বাস্তবায়নের একটি কৌশল। অর্থাৎ সংগঠনের মৌলিক যে অর্থ, সেটি হলো প্রকৃষ্ট রূপে গঠন করা। সংগঠনের কাজ হলো সংগঠিত করা, একত্রীকরণ করা। অর্থাৎ প্রতিষ্ঠানের জন্য পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের জন্য যে সকল উপায় এবং উপকরণ রয়েছে, সেই সমস্ত উপায় এবং উপকরণগুলোকে একত্রিত করে প্রতিষ্ঠান উদ্দেশ্য অর্জন করার জন্য যে কার্যাবলী সম্পাদন করা হয়, তার নাম হচ্ছে সংগঠন। সংগঠনের কাজ, যিনি সংগঠক, তিনি কী করেন, পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন উপকরণ, মানবীয় এবং অমানবীয় উপকরণ যেগুলো রয়েছে, সেগুলোকে তারা একত্রিত করেন এবং প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেন। সংগঠন ছাড়া প্রতিষ্ঠান কখনোই তার উদ্দেশ্য অর্জন করতে পারবে না। অর্থাৎ সংগঠন হলো পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা কৌশল। অর্থাৎ এই ক্ষেত্রে যিনি সংগঠক, তিনি কী করবেন, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন করার জন্য বিভিন্ন উপকরণাদি একত্রিত করবেন এবং সেগুলোকে সমন্বয় বিধান করবেন, যাতে করে একটির সাথে একটা সুসম্পর্ক থাকে। এখানে আমাদের সংগঠনের জন্য কী লাগবে, ম্যান পাওয়ার, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট, এছাড়া অন্যান্য উপকরণ যেগুলো রয়েছে সেগুলোকে একত্র করতে হবে, আদারওয়াইজ পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাহলে সংগঠন একটি গুরুত্বপূর্ণ কাজ প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য, কারণ সংগঠন ছাড়া প্রতিষ্ঠানের জন্মই হবে না। এরপরে আমরা কি দেখব, আরেকটি যে মৌলিক বিষয় কাজ, সেটি হলো কর্মী সংস্থান, বা ইংরেজিতে বলা হয় স্টাফিং। তাহলে প্রতিষ্ঠানের ঊর্ধ্বস্তর থেকে নিম্নস্তর পর্যন্ত বিভিন্ন স্তরে যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ রয়েছে, জায়গাগুলো রয়েছে, সেই বিভিন্ন স্তরে টপ লেভেল, মিডল লেভেল এবং বটম লেভেল, এই 3টা স্তরে বিভিন্ন পদে যে সমস্ত লোকের প্রয়োজন, তার সংস্থান করার নাম হচ্ছে সংক্ষেপে কর্মী সংস্থান। অর্থাৎ প্রতিষ্ঠানে কোন স্তরে কোন ধরনের কী মানের শ্রমিকের প্রয়োজন, তার সংস্থান করার নাম হচ্ছে কর্মী সংস্থান। আর কর্মী সংস্থানের সাথে অনেকগুলো বিষয় জড়িত, যেমন কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কর্মী প্রশিক্ষণ, কর্মী পদায়ন, কর্মীদের বদলি, কর্মীদের কার্য মূল্যায়ন, তাকে পদোন্নতি প্রদান, অবশেষে অবসর এবং একদম সবশেষে হলো পেনশন।
এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এই সমস্ত কাজগুলোর সমষ্টি নাম হচ্ছে কর্মী সংস্থান। অর্থাৎ একটা প্রতিষ্ঠানে কর্মীকে নিয়োগ দেওয়ার পর থেকে আরম্ভ করে তাকে অবসর গ্রহণের পর পেনশন দেওয়া পর্যন্ত যতগুলো কাজ রয়েছে সমস্ত কাজের সমষ্টি বলা হয় কর্মী সংস্থান। আর এই কর্মীরা কোন স্তরে কোন ধরনের শ্রমিক কর্মী প্রয়োজন সেগুলো কী করবে, পরিকল্পনা অনুযায়ী ঠিক করতে হবে আর সংস্থান বা জোগাড় করতে হবে। এই কর্মী সংস্থান বা জোগাড় করার নাম হচ্ছে কর্মী সংস্থান। আর যে সমস্ত কথাগুলো বললাম আমরা, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ, কর্মীর প্রশিক্ষণ, তাকে পদায়ন, তাকে বদলি, টার্মিনেশন করা, শাস্তি প্রদান করা বা বদলি করা, প্রমোশন দেওয়া, অবসর গ্রহণ করানো এবং পেনশন, এই সমস্ত বিষয়গুলো হলো কর্মী সংস্থানের অন্তর্ভুক্ত। তাহলে বন্ধুরা, শিক্ষার্থীরা, আমরা এখানে পূর্বানুমান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ, সংগঠন, কর্মী সংস্থান, আমরা ধারাবাহিক, কিন্তু ম্যানেজমেন্টের কাজগুলো ধারাবাহিক, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড। একটা কাজ শেষ হলে আরেকটি কাজের জন্ম হয়। এটুকু উলটপালট করে লেখা যাবে না, ধারাবাহিকভাবে এই বিষয়গুলোকে আমরা এখানে লেখার চেষ্টা করব। এরপরে আমাদের রয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এরপর যে মৌলিক কাজের মধ্যে যে কাজটি দেখা যায় এখানে নির্দেশনাকে বলা হয় প্রশাসনের হৃৎপিণ্ড। অর্থাৎ প্রতিষ্ঠানের মধ্যে যারা কর্মরত রয়েছে, অর্থাৎ তারা কী কাজ করবে সেটি তাদেরকে বলা এবং সে অনুযায়ী তারা সে কাজগুলো করতে পারছে কিনা তা দেখার নাম হচ্ছে নির্দেশনা। এই জন্য নির্দেশনা বলা হয় হৃৎপিণ্ড। কেন? নির্দেশনা প্রদান না করা পর্যন্ত অধীনস্থরা ঠিকমতো কী করতে পারবে না, তাদের কার্যাবলী সম্পাদন করতে পারবে না। সেই জন্য প্রতিষ্ঠান শুধু আদেশদানের মধ্যে নির্দেশনা কাজটি সীমাবদ্ধ নয়, নির্দেশ দান করার পর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা তার বস কী করবেন, তাকে উপদেশ, পরামর্শ, সহযোগিতা প্রদান করবে যাতে সে কাজগুলো ঠিকমতো সম্পাদন করতে পারে। তাহলে আমরা এখানে শিক্ষার্থী বন্ধুরা কী দেখলাম, নির্দেশনা হলো প্রতিষ্ঠানে যারা নিয়োজিত রয়েছেন তারা কী করবে, কী কাজটি করবে, কখন শুরু করবে, কখন শেষ করবে, এগুলো তাদেরকে বলা এবং সেগুলো যদি তারা ঠিকমতো কাজগুলো করতে পারছে কিনা সেগুলো দেখার নাম হচ্ছে নির্দেশনা। আর এই নির্দেশনা আদেশ দানের মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দেশ দেওয়ার পর কী করতে হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনে প্রতিষ্ঠানের অধীনস্থদের কাছে আসবে, উপদেশ দিবে, পরামর্শ দেবে, তাদেরকে সহযোগিতা করবে যাতে করে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে সচেষ্ট হয়। অর্থাৎ একজন ব্যবস্থাপক, একজন নির্বাহী, তার মূল উদ্দেশ্য হলো লক্ষ্যে পৌঁছানো। আর লক্ষ্যে পৌঁছতে হলে এই সমস্ত কাজগুলোকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। এরপরে আমাদের রয়েছে শিক্ষার্থী বন্ধুরা যে বিষয়টি রয়েছে এখানে মোটিভেশন, অর্থাৎ প্রেরণা। আর মোটিভেশন হলো যে প্রতিষ্ঠানের মধ্যে নিয়োজিত যারা শ্রমিক কর্মী রয়েছে তাদের কর্মীদের কর্মশক্তি, মনোবল, ইচ্ছা, আগ্রহ, উদ্দীপনা বৃদ্ধির একটি কৌশল। অর্থাৎ অধীনস্থরা যাতে স্বইচ্ছায় তাদের সমস্ত কর্মশক্তি, ইচ্ছাশক্তি, মনোবল, আগ্রহ প্রতিষ্ঠানের জন্য কি বলে নিবেদন করে বা বিনিয়োগ করে তার ব্যবস্থা গ্রহণ করার নাম হচ্ছে প্রেরণাকে বলা হয় কর্মীদেরকে কাজ করাতে উৎসাহিত করার কৌশল, অনুপ্রেরণার যে কৌশল, তার নাম হচ্ছে প্রেরণা, মোটিভেশন। অর্থাৎ একজন কর্মীর মধ্যে যে ইচ্ছা, মনোবল, আগ্রহ, তার সামর্থ্য, এগুলো কী করবে, একজন মানুষ তো মেশিন নয় যে সুইচ টিপলে কাজ করবে, তাকে কী করতে হবে, অনুপ্রাণিত করতে হবে, উৎসাহিত করতে হবে। তাহলে উৎসাহিত বা অনুপ্রাণিত করতে হলে একজন শ্রমিক বা অধীনস্থকে কী করতে হয়, কিছু কৌশল অবলম্বন করতে হয়। আর এই কৌশলের মধ্যে রয়েছে একটি নাম হচ্ছে আর্থিক পেশনা, আরেকটি নাম হচ্ছে অনার্থিক পেশনা। অর্থাৎ একজন শ্রমিককে বোনাস দিয়ে, বেতন বৃদ্ধি করে, ইনক্রিমেন্ট দিয়ে, মুনাফায় অংশগ্রহণ করে বা সিদ্ধান্ত অংশগ্রহণের সুযোগ করে দিয়ে কী করা যাবে, তাকে কাজের দিকে উৎসাহিত করা যাবে। আর্থিক পেশনার মধ্যে রয়েছে মুনাফা, রয়েছে বোনাস, তারপরে রয়েছে বেতন বৃদ্ধি, ইনক্রিমেন্ট বৃদ্ধি, গ্র্যাচুইটি, পেনশনের ব্যবস্থা বা বিমার ব্যবস্থা, এগুলো হলো তার আর্থিক সুবিধা। এগুলো দিলে অধীনস্থরা কী করে, তার কাজের দিকে আগ্রহীত হয়। আর অন্যদিকে রয়েছে চিকিৎসা সুবিধা, বাসস্থানের সুবিধা, শিক্ষার সুবিধা, তাকে পুরস্কারের ব্যবস্থা করা, এগুলো অনার্থিক। এগুলো দিয়েও একজন শ্রমিককে কী করা যাবে, কাজের দিকে উৎসাহিত করা যাবে। অর্থাৎ একজন ম্যানেজারের, একজন ব্যবস্থাপকের, ঊর্ধ্বতন নির্বাহীর প্রধান কর্তব্য হলো লক্ষ্যে ধাবিত করা, লক্ষ্যে যাওয়া, লক্ষ্যে পৌঁছানো। তার জন্য কী করতে হয়, তাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, বিভিন্ন কার্যাবলী সম্পাদন করতে হয়। তার মধ্যে একটি হলো আমরা যেটা বলছি প্রেরণা, মোটিভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মানুষের সাইকোলজিক্যাল ফ্যাক্টর, প্রত্যেকটা মানুষের চিন্তাশক্তি, ব্যক্তিসত্তা ভিন্ন, তার মানসিকতা ভিন্ন। সেই কারণে কী করতে হয়, তাদের অবস্থা বুঝে, তাদের চিন্তা চেতনা বুঝে শ্রমিক কর্মীদেরকে হ্যান্ডেল করতে হয় এবং উৎসাহিত করতে হয়। তাহলে শ্রমিক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে
60টি কাজ দেখলাম। এরপরে আমাদের রয়েছে আমাদের নাম্বার রয়েছে আমাদের উদ্ভাবন, অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রত্যেকটা মানুষের মধ্যে যে ব্যবস্থাপকগণ পর্যবেক্ষণ, নিরীক্ষণ, চিন্তা ভাবনা, গবেষণা দ্বারা নতুনত্ব উদ্ভাবন করতে পারেন এবং পুরাতন নতুন ধারণার সংমিশ্রণ ঘটাতে পারেন। আর এইরূপ ধারণা পুরাতন এবং নতুনের সংমিশ্রণ দ্বারা নতুন পদ্ধতি, নতুন পণ্য, নতুন সেবা, নতুন কৌশল ইত্যাদি প্রচলন সহজ হয়। তাই কী করতে হবে? উদ্ভাবনের একটি বিষয়টি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যিনি ব্যবস্থা থাকবেন তিনি বিভিন্ন ধরনের শ্রমিককর্মীদের মাধ্যমে নানান ধরনের উদ্ভাবনের যে বিষয়গুলোকে তিনি এখানে সংমিশ্রণ করার চেষ্টা করবেন, যাতে প্রতিষ্ঠান তার প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। এইটিও মৌলিক কাজের মধ্যে একটি কাজ, অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে কী করতে হবে? নতুন নতুন কলা কৌশল, নতুন ধারণা বা সেবা বা পণ্য দ্রব্য এগুলি করতে হবে, সংমিশ্রণ করতে হবে। কী জন্য? বাজার চাহিদা, ভোক্তা চাহিদা, ক্রেতা চাহিদা এবং মার্কেটের চাহিদা পূরণ করার জন্য। এটি একটি গুরুত্বপূর্ণ কাজ বলা হয়েছে। এরপরে রয়েছে আমাদের সমন্বয় সাধন, অর্থাৎ এখানে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি মৌলিক কাজের মধ্যে রয়েছে সমন্বয় সাধন। সেটিকে আমরা কি বলবো? যে প্রতিষ্ঠানের মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত যে বিভিন্ন স্তর রয়েছে, এই স্তরের মধ্যে বিভিন্ন বিভাগ রয়েছে, উপবিভাগ রয়েছে, শাখা রয়েছে এবং কী রয়েছে? দল রয়েছে, ব্যক্তি রয়েছে, বিভাগীয় প্রধান রয়েছেন। তাহলে যে বিভিন্ন বিভাগ, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গ্রুপ, বিভিন্ন দল, এই সকলের মধ্যে একটা সুসামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধান করা। যেমন উৎপাদন বিভাগ যে পণ্য উৎপাদন করবে, উৎপাদন করার মধ্যে সার্থকতা নাই, উৎপাদনের পূর্বে যে কী প্রয়োজন? কাঁচামাল। তাহলে ক্রয় বিভাগের সাথে উৎপাদন বিভাগের কী রয়েছে? একটা যোগাযোগ, সমন্বয় সাধন করতে হবে। আবার যিনি ক্রয় করবেন, ক্রয় করার পরে কী করতে হবে? সমস্ত কাঁচামালগুলো একসাথে ব্যবহার না হতে পারে, তার জন্য মজুত করতে হবে। তাহলে মজুত বিভাগ, ক্রয় বিভাগ, মজুত বিভাগ, উৎপাদন বিভাগ। এরপরে কী রয়েছে? বিক্রয় বিভাগ, তারপরে বিপণন বিভাগ। তাহলে এই যে বিভিন্ন বিভাগ রয়েছে প্রতিষ্ঠানের মধ্যে, এই সমস্ত বিভাগের মধ্যে কী থাকতে হবে? সমন্বয় থাকতে হবে, অথবা প্রতিষ্ঠান তার উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমরা আজকে বর্তমানে বিভিন্ন টকশোতে এই সমন্বয় কথা বা সমন্বয়হীনতা বিষয়গুলোকে আমরা লক্ষ্য করছি, যে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে সরকার চেষ্টা করছেন এই করোনা ভাইরাসকে মোকাবেলা করার জন্য। অনেক সময় যারা দায়িত্বে আছেন তারা হয়তো ঠিকমতো সেগুলো হ্যান্ডেল করতে গিয়ে হয়তো সমস্যায় ভুগছেন। সেই জন্য টকশোতে কী দেখি? আমরা সমন্বয়ের কথা শুনি। তাহলে সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অত্যন্ত প্রয়োজন প্রতিষ্ঠানের জন্য। তাহলে আমরা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন বিভাগ, উপবিভাগ, শাখা, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল, গ্রুপ রয়েছে, এদের মধ্যে থাকতে হবে একটি সমন্বয় কাজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যার মাধ্যমে প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হবে। লাস্ট মৌলিক কাজের মধ্যে রয়েছে আমাদের নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং বলা হয়েছে। অর্থাৎ এখানে বলা হয়েছে নিয়ন্ত্রণকে বলা হয়, নিয়ন্ত্রণের আবেদনিক অর্থ, শাব্দিক অর্থ আয়ত্তে রাখা। নিয়ন্ত্রণ মানে কি? আয়ত্ত রাখা। যিনি ব্যবস্থাপক তিনি করবেন প্রতিষ্ঠানের সকল কাজগুলোকে, কর্মীদেরকে আয়ত্ত রাখার চেষ্টা করবেন। সেটা হলো বলছে একটা প্রতিষ্ঠান যিনি ব্যবস্থাপক, যিনি যার উপরে প্রতিষ্ঠানের দায়িত্বভার থাকেন, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তার টার্গেট থাকে, অর্থাৎ পূর্ব নির্ধারিত ফল থাকে একটা, যে কী উদ্দেশ্যকে সামনে রেখে তিনি কাজটা শুরু করেছেন। তাহলে পূর্ব নির্ধারিত ফলাফল একটা থাকে। আর প্রতিষ্ঠান যখন তার সময় পার হয়, একটা পরিকল্পনা গ্রহণ করা হয়, একটা নির্দিষ্ট সময়ের জন্য, আনলিমিটেড সময়ের জন্য কোনো পরিকল্পনা থাকে না। পরিকল্পনা মধ্যমেয়াদী হতে পারে, স্বল্পমেয়াদী হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, কিন্তু সময় থাকে। একটা সময় পরে কী হবে? এটা কাজ শেষ হবে। তাহলে যে উদ্দেশ্যকে সামনে রেখে কাজটা শুরু করা হয়েছে বা করেছে প্রতিষ্ঠান, একটা সময় পরে কী হবে? একটা ফল আসবে। তাহলে পূর্ব নির্ধারিত ফলাফল এবং অর্জিত ফলাফল, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যদি পার্থক্য থাকে তাহলে কী কারণে সেই পার্থক্য হয়েছে, বিচ্যুতি হয়েছে, কারণ কি? সেগুলো খুঁজে বের করা, বিচার বিশ্লেষণ করা এবং ভবিষ্যতে যাতে পার্থক্য বা সমস্যার সৃষ্টি না হয় তার সেটা দেখার নাম হচ্ছে নিয়ন্ত্রণ। অর্থাৎ নিয়ন্ত্রণের কাজ হলো পরিকল্পনাকে পরিমাপ করা, পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠান সর্বশেষ তার অর্জিত ফলাফলটা পেয়েছে কিনা সেটা পরিমাপ করার গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো নিয়ন্ত্রণ। অর্থাৎ পরিকল্পনা দিয়ে শুরু হবে কাজ, আর নিয়ন্ত্রণের মাধ্যমে কী হবে? প্রতিষ্ঠানের সমস্ত কাজগুলো সমাপ্ত ঘটবে। এবং নিয়ন্ত্রণের পরে কী করতে হবে? পুনরায় প্রতিষ্ঠানের জন্য একটি পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে সুন্দর করে প্রতিষ্ঠানটা পরিচালিত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে প্রায় 10টা কাজ কথা বললাম।
এরপরে রয়েছে আমাদের গৌণ কাজ। গৌণ কাজের মধ্যে রয়েছে যোগাযোগ, অর্থাৎ প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অধীনস্থ যারা রয়েছে তাদের একটি নিয়মিত যোগাযোগ, ব্যবস্থাপনা যোগাযোগ রক্ষার ক্ষেত্রে সহায়তা, অর্থাৎ কী করতে হবে, একটা কমিউনিকেশন থাকতে হবে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে অধীনস্থদের। এটা বিভিন্নভাবে কী করে যারা মাঝখানে থাকেন তারা বিভিন্নভাবে এই যোগাযোগটা রক্ষা করেন। তাহলে কারণ যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানি, বড় বড় কোম্পানি রয়েছে, তাদের পক্ষে তো সমস্ত কর্মচারী কর্মকর্তা সমস্ত প্রতিষ্ঠান শাখা প্রশাখাগুলো দেখা সম্ভব নয়। তাহলে বিভিন্নভাবে কী করা হয়, এই কমিউনিকেট করা হয়, যাতে প্রতিষ্ঠানের সকল শাখা প্রশাখা, বিভিন্ন বিভাগ, বিভিন্ন ডিপার্টমেন্টগুলো কী করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। এরপরে সেকেন্ডলি বলা হয়েছে গৌণ কাজের মধ্যে প্রতিবেদন তৈরি, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ সহায়তা করে থাকে এবং পরে তা প্রকাশ করে। অর্থাৎ প্রতিষ্ঠানে বাৎসরিক, সাপ্তাহিক, মাসিক বা ত্রৈমাসিক কী করা হয়, প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদন তৈরি করে কী করা হয়, বিভিন্ন শাখা বিভাগ উপবিভাগগুলো এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকাশ করে বা জমা দেয়। এর ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভবিষ্যতে তারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা নীতি বা পরিকল্পনা গ্রহণ করতে পারে বা সহায়তা করে এই প্রতিবেদন। এরপরে রয়েছে বাজেট প্রণয়ন, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ কাজ, একটা প্রতিষ্ঠান জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয়, এই পরিকল্পনার জন্য কী দরকার, অর্থ দরকার। আর পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বলা হয় বাজেট। আর এই বাজেট ছাড়া একটা প্রতিষ্ঠান কখনোই চলতে পারে না। অর্থাৎ একটা প্রতিষ্ঠান একটা পরিকল্পনা যখন গ্রহণ করা হয়, সেই পরিকল্পনা শুরুর এবং সমাপ্ত এই যে সময় ব্যয় হবে, এই সময়কালীন সময়ে বা ব্যয়কালীন সময়ে বা সময়ের মধ্যে কত টাকা ব্যয় হবে, কোন খাতে কত টাকা ব্যয় হবে, তার একটা সংখ্যাত্মক কী থাকবে, ব্যাখ্যা থাকবে পরিকল্পনার ভিতরে। আর এইটাকে বলা হয় বাজেট। আর বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার উপরে প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা অর্জন বা লক্ষ্য বা সাফল্য বা মুনাফা যাই বলে কারণে নির্ভর করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ম্যানেজমেন্টের বিভিন্ন লেখকের যে চিন্তা চেতনা বা মতভেদ বা তাদের যে চিন্তা, এক এক লেখক, হেনরি ফল বলছেন ৬০টা কাজ, পরস্কপ লোথার গুলিক তিনি বলছেন ৬০টা কাজ, পঞ্জুডন বলছেন ৬টি কাজ, হিগস বলছেন ৬টি কাজ। অর্থাৎ এক এক লেখক এককভাবে ব্যবস্থাপনার কাজকে সংজ্ঞায়িত করেছেন, উত্থাপন করেছেন। আমরা এখানে মৌলিক কাজ এবং গৌণ কাজ দেখলাম। এরপরে আমরা একটু দেখব, আসলে মূলত ব্যবস্থাপনার কাজ হলো আমরা দেখব ৬০টি। অর্থাৎ ব্যবস্থাপনা কার্যগুলিকে নিম্নলিখিত চিত্রের সাহায্যে আমরা করতে পারি, প্রকাশ করতে পারি। তাহলে এখানে কি দেখলাম, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। মূলত এই ৬০টি হলো ম্যানেজমেন্টের কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবস্থাপনার কাজকে মূলত, যদিও আমরা এর পূর্বে তোমাদেরকে দেখিয়েছি যে দুটো অংশ, মৌলিক কাজ, গৌণ কাজ, আবার এখানে আমি তোমাদেরকে নিয়ে আসছি আর সংক্ষেপে, যে আসলে মূলত সকলের দৃষ্টিভঙ্গি, সকল লেখকের দৃষ্টিভঙ্গি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে ব্যবস্থাপনার কাজকে আমরা ৬০টি ভাগে ভাগ করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় তোমাদেরকে এই ধরনের কি বলে, এই কাজের উপরে কোশ্চেন হবে, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ দিয়ে এই চার্ট দিয়ে কী করবে, মাঝখান থেকে হয়তো কোনো একটাকে ড্রপ আউট করে দেবে, উঠাই দিবে। তোমাকে বলবে যে এইখানে কোন কাজটি হবে বা এরপরে কোন কাজটি হবে, এটা তোমাকে লিখতে হবে। এটা সিকিউ বা এমসিকিউর মধ্যে এই ধরনের চার্ট দিয়ে তোমাকে সিকিউর কোশ্চেন তোমাকে করতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী দেখলো, এখানে ম্যানেজমেন্টের কাজগুলো নিয়ে কথা বললাম। এরপরে আমরা একটু শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখব যাব তোমাদের আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো ব্যবস্থাপনার চক্র। চক্র কি, ম্যানেজমেন্ট সাইকেল বলা হয় এটাকে, ইংলিশে, বাংলায় বলা হয় ব্যবস্থাপনা চক্র। তাহলে চক্রটা হলো, এইটা পরীক্ষা থাকে শিক্ষার্থী বন্ধুরা, ব্যবস্থাপনা হলো প্রতিষ্ঠানের পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ ইত্যাদি ধারাবাহিক কার্যের সমষ্টি। আর এই যে কাজগুলো, এগুলো একটার সাথে আরেকটা পরস্পর সম্পর্কযুক্ত, একটির উপর একটা নির্ভরশীল। অর্থাৎ কোনো একটি কাজ একটি কাজ থেকে অন্যটি কাজ থেকে বিচ্ছিন্ন নয় বা স্ক্যাটার বা আলাদা নয়। অর্থাৎ কোনো একটি কাজ অন্যটি কাজ ছাড়া, যেমন পরিকল্পনার পরবর্তী ধাপ হলো কী বলে, সংগঠন।
তাহলে সংগঠন ছাড়া পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব নয়, অর্থাৎ একটার সাথে একটা রিলেটেড, আর এগুলো ধারাবাহিক, অর্থাৎ কোনো একটি কাজ কিন্তু একটি কাজকে বাদ দিয়ে চলতে পারে না। আর এই কাজগুলো একে অপরের সাথে সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক। ব্যবস্থাপনা এই সকল কাজ সমূহ বা সর্বদা ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয়ে থাকে। ব্যবস্থাপনার কার্য বলির এই সমস্ত কাজগুলো এইভাবে পর্যায়ক্রমে বা চক্রাকারে আবর্তিত হয় বলেই এর নাম দেওয়া হয়েছে ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ এই যে পরিকল্পনা, সংগঠন, একটু আগে যে তোমাদেরকে যে চিত্র দেখালাম, পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, প্রেষণা, সমন্বয়, নির্দেশন, নিয়ন্ত্রণ, এবং এই যে 7টি কাজ, এই কাজগুলো চক্রাকারে কী হয়, একটির পর একটি ঘুরতে থাকে, আবর্তিত হতে থাকে। যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন কী হবে, এই ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে আবর্তিত হবে এবং একটির সাথে একটা সম্পর্কিত, একটি আরেকটির পরিপূরক। তাহলে আর এই যে একটির সাথে একটা পরিপূরক এবং চক্রাকারে ধারাবাহিকভাবে একের পর একই হবে, এটি চলতে থাকবে যতদিন প্রতিষ্ঠান থাকবে, বন্দনা হবে। আর এইটাকে বলা এই বিষয়টিকে বলা হয়েছে এখানে ব্যবস্থাপনা চক্র। ধরো শিক্ষার্থী বন্ধুরা, প্রতি পরীক্ষার মধ্যে তোমাকে আসতে পারে ব্যবস্থাপনা চক্র কী। তাহলে কী লিখবা, যে ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটির সাথে আরেকটি রিলেটেড এবং একটি কাজ সমাপ্ত হওয়ার পরে আরেকটি কাজ শুরু হয় এবং এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে বলে এর নাম দেওয়া হয়েছে ব্যবস্থাপনা চক্র। আর শুরু হয় পরিকল্পনা দিয়ে, সমাপ্তি ঘটবে নিয়ন্ত্রণের মাধ্যমে। সেটি আমরা আরেকটি চার্টের মাধ্যমে নিয়ে আসছি। অর্থাৎ এই ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে একটার পরে একটা ঘুরতে থাকে এবং চলতে থাকে, এবং পরিকল্পনা দিয়ে শুরু হবে, তারপরে সংগঠন, তারপরে কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এমনিভাবে একটি কাজ সমাপ্ত হওয়ার পর আরেকটি কাজ শুরু হবে। এমনিভাবে কী হবে, একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে এবং পরিকল্পনা যখন দিয়ে শুরু হবে, নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্ত ঘটবে ঠিকই, আবার পুনরায় পরিকল্পনা দিয়ে শুরু হবে। এই জন্য আমাদের চিত্রটার মধ্যে কিন্তু সেইভাবে তোমাদেরকে দেখানো হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ব্যবস্থাপনার কাজ আমরা এই পূর্বে তোমাদেরকে আলোচনা করেই তোমাদেরকে এখানে নিয়ে আসছি যে ব্যবস্থাপনা চক্রটা কী। পরীক্ষায় তোমাদের এই কোশ্চেনটা কিন্তু প্রায় থাকে এবং এই ছবিটা দিবে তোমাকে, ছবি দিয়ে তোমাকে সিকিউর কোশ্চেন করবে বা এমসিকিউর কোশ্চেন করবে। এই চার্ট দিয়ে কী করবে, তোমাকে মাঝখান থেকে কোনো একটি কাজকে ড্রপ আউট করে দিবে, উঠাই দিবে, তোমাকে লিখতে বলবে যে এখানে ব্যবস্থাপনার কোন কাজটি বসবে। তাহলে আমরা এর মাধ্যমে কি দেখলাম, যে ব্যবস্থাপনা চক্র কী এবং সেটা কীভাবে ঘুরে এবং কী দিয়ে শুরু হয় এবং কী দিয়ে সমাপ্ত ঘটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই চিত্রটি দেখবে ভালো করে, এবং এটি আর ব্যবস্থাপনার কাজ হলো চলমান, একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটি কখনোই থেমে থাকবে না, প্রতিষ্ঠান যতদিন চলবে ততদিন এই কাজগুলো কী করবে, একটির পর একটি রান করবে এবং ব্যবস্থাপকগণ এই কাজগুলো অ্যাপ্লাই করেই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করার চেষ্টা করে থাকেন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যার একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রয়েছে, সেটি হলো ব্যবস্থাপনার স্তর। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, ব্যবস্থাপনার স্তর। আমরা এখানে দেখার চেষ্টা করব ব্যবস্থাপনার স্তর বা লেভেল অফ ম্যানেজমেন্ট বলা হয় এটাকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জন্য। তাহলে লেভেল অফ ম্যানেজমেন্টটা কী, এটাকে ইংলিশে বলা হয় লেভেল অফ ম্যানেজমেন্ট অথবা 3 টায়ার অফ ম্যানেজমেন্ট বা ত্রিস্তরীয় ব্যবস্থাপনা কী। তাহলে আমরা দেখি যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের নিমিত্তে কার্য সম্পাদনের জন্য সংগঠনের উচ্চ পর্যায় হতে নিম্ন পর্যায় পর্যন্ত অবস্থানরত ব্যবস্থাপকদের পদমর্যাদা অনুযায়ী কর্তৃত্ব দায়িত্ব প্রদান করা হয়। এইরূপ উচ্চ পর্যায় হতে নিম্ন পর্যায় পর্যন্ত ব্যবস্থাপনা কার্যাবলী সম্পাদনের পর্যায় ভিত্তিক বিন্যাসকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। অর্থাৎ প্রতিষ্ঠানের ঊর্ধ্ব স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন স্তরে যারা কর্মরত রয়েছেন তাদের দায়িত্ব কর্তব্যগুলো কী করা হয়, বিন্যাস করা হয়। যে লেভেলে রয়েছেন তাকে সেইভাবে ট্রিট করা হয় এবং তার কাজগুলোকে কী করা হয়, অর্পণ করা হয়। আর এই যে স্তর ভিত্তিক বিন্যাস, এই বিন্যাসকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। আবার অন্যভাবে বলা যায় ব্যবস্থাপনার এই লেভেল অফ ম্যানেজমেন্ট বা বিভিন্ন স্তরকে বলা হয় প্রশাসনিক যন্ত্র। অর্থাৎ বিভিন্ন স্তরে যারা কর্মরত রয়েছে তাদের দায়িত্ব এবং কর্তব্য সমষ্টিকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। অর্থাৎ এই প্রশাসনিক যন্ত্রে ব্যবস্থাপনাকে বলা হয় প্রতিষ্ঠানের
প্রশাসনিক স্তর, প্রশাসনিক যন্ত্র, আর যন্ত্রের এই প্রশাসনিক যন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিরা কী করেন, বিভিন্ন কাজে কর্মরত থাকেন। এক একজনের দায়িত্ব এক এক ধরনের। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী দেখলাম যে বিভিন্ন স্তরে যারা কর্মরত রয়েছেন তাদের দায়িত্ব কর্তব্য অনুসারে যখন তাদেরকে বিন্যাস করা হয় তখন তাকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। আর ব্যবস্থাপনার স্তরকে বলা হয় প্রশাসনিক যন্ত্র। আর এই যন্ত্রের বিভিন্ন স্তরে বিভিন্ন ব্যক্তিগণ দায়িত্বে কর্তব্যে নিয়োজিত থাকেন এবং তাদের কাজগুলো ভিন্ন। তাহলে এই ব্যবস্থাপনার স্তরকে মূলত কী করা হয়, 3টি অংশে ভাগ করা হয়। একটাকে বলা হয় উচ্চ স্তর, আরেকটাকে বলা হয় মধ্যস্তর, আর আরেকটি বলা হয় নিম্নস্তর। একটা বলে টপ লেভেলের ম্যানেজমেন্ট, টপ লেভেল অর্থাৎ ঊর্ধ্বস্তর। তাহলে ঊর্ধ্বস্তরের উচ্চ স্তরের ব্যবস্থাপনা কী? একটা ব্যবস্থাপনার যে স্তরে প্রতিষ্ঠানের নীতি, উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা গ্রহণ, কর্মপদ্ধতি ও কৌশল নির্ধারণ, কর্মসংস্থান, উদ্যোগ গ্রহণ, সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশনা দান, কার্য পর্যবেক্ষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলি গ্রহণ করা হয় যে স্তরে, তাকে বলা হয় ব্যবস্থাপনার উচ্চ স্তর। এবং প্রতিষ্ঠানের পরিচালক, তাহলে এখানে কী দেখি আমরা, তাহলে যে স্তরে পরিকল্পনা গ্রহণ, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, নির্দেশনা প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি গ্রহণ করা হয় তার নাম হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। তাহলে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার যে আছে টপ লেভেল ম্যানেজমেন্ট, আর টপ লেভেল ম্যানেজমেন্টকে বলা হয় থিঙ্কিং। এই লেভেলে বা এই স্তরে যারা অবস্থান করেন তারা চিন্তনীয় কাজের সাথে সম্পর্কযুক্ত থাকেন। অর্থাৎ এই জন্য থিঙ্কিং ওয়ার্কের সাথে যারা জড়িত তাদেরকে বলা হয় উচ্চ স্তরের ব্যবস্থাপক, যারা শুধু প্রতিষ্ঠানের মৌলিক কাজগুলো সম্পাদন করে, যেমন সিদ্ধান্ত গ্রহণ করা, পরিকল্পনা গ্রহণ করা, নীতি নির্ধারণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, কর্মপদ্ধতি নির্ধারণ করা, নির্দেশনা প্রদান করা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাধারণ উচ্চ পর্যায়ে নেওয়া হয়ে থাকে। আর এই লেভেলটা আমরা যদি একটু চিত্র দেখি, এই লেভেলটা হলো সবচেয়ে চিকন উপরের দিকে, টপ লেভেল ম্যানেজমেন্ট বা টপ লেভেল যেটা, সেখানে কে থাকেন, এখানে বলছে প্রধান নির্বাহী, চিফ এক্সিকিউটিভ। এছাড়া কী থাকেন, পরিচালক পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা প্রতিনিধি। তাহলে এই স্তরে থাকেন চেয়ারম্যান, ব্যবস্থাপক, পরিচালক পর্ষদ, এরপরে থাকেন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, মহাব্যবস্থাপক। এই সমস্ত লোকেরা সাধারণত এখানে অবস্থান করেন। তাহলে উচ্চ পর্যায়ের যারা চিন্তা চেতনা, সিদ্ধান্ত, নীতি এই সমস্ত কার্যগুলি সম্পাদনের দায়িত্বে নিয়োজিত তাদেরকে বলা হয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক। আর তাদের সাংকলয় উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা বা টপ লেভেল ম্যানেজমেন্ট। এখানে যারা জড়িত থাকেন তারা থিঙ্কিং ওয়ার্ক অর্থাৎ চিন্তাশীল কাজ করেন তারা। এবং একে বলছে প্রধান নির্বাহী, মহাব্যবস্থাপক, ব্যবস্থাপনা প্রতিনিধি, পরিচালক পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, ম্যানেজিং ডিরেক্টর, জিএম, ডিজি, এই লেভেলে কর্মকর্তারা সাধারণত এখানে অবস্থান করেন। তাহলে আমরা এখানে টপ লেভেল ম্যানেজমেন্টের কথা জানলাম। তোমার পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হবে অবশ্যই যে টপ লেভেলের কর্মকর্তা কারা, তোমাকে নাম দিয়ে তোমাকে উত্তর লিখতে বলবে যে চেয়ারম্যান না ডিজি, মহাব্যবস্থাপক, আদার্স নাম দিয়ে বলবে এটা কোন লেভেলের কর্মকর্তা, উনি টপ লেভেলের নাকি মিডল লেভেলের নাকি বটম লেভেলের। তাহলে আমরা একটু বটম লেভেলের দেখি কি অবস্থা। সরি, মিডল লেভেল, মধ্য পর্যায়টা একটু বড়। উচ্চ পর্যায়ে অবস্থান করেন খুব কম সংখ্যক লোক, যিনি চেয়ারম্যান একজন হন, ডিজি একজন হন, মহাব্যবস্থাপক একজন হন। তাহলে তাদের জায়গাটা অনেক ছোট, এই জন্য ত্রিভুজ আকৃতির হয়েছে। এখানে সবাই অবস্থান করতে পারে না, এখানে লোক সংখ্যা কম থাকে যারা চিন্তার সাথে জড়িত কাজগুলো তারা সম্পাদন করেন। এরপর হচ্ছে মধ্য লেভেলের ব্যবস্থাপনা বা মিডল লেভেল ম্যানেজমেন্ট বা মধ্যস্তরের ব্যবস্থাপনা। এখানে বলছে উচ্চ স্তরের ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত উদ্দেশ্য, পরিকল্পনা, সিদ্ধান্ত, কর্মপদ্ধতি বা কর্মকৌশল, নির্দেশনা এইগুলো কী করেন মধ্যম পর্যায়ের যিনি দায়িত্বে বা যারা দায়িত্বে থাকেন তারা কী করেন, তাদের যে কর্ম এরিয়া বা কার্য এরিয়া সেই স্তরে অবস্থান করে তার অধীনস্থ লোকদের সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করে থাকেন। অর্থাৎ এইখানের যারা অবস্থান করেন তারা সাধারণত বিভাগীয় যারা বিভাগীয় প্রধান। এরপরে কে থাকেন এখানে, সহকারী মহাব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার,
এই সমস্ত লোকেরা সাধারণত এখানে অবস্থান করেন। আর তারা উপর লেভেলের যারা কর্মরত ছিলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, পরিকল্পনা গ্রহণ করেছেন, নীতি নির্ধারণ করেছেন, সেইগুলোকে তারা তার যে কর্ম এরিয়া রয়েছে, তার কর্মক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রের মধ্যে অবস্থান করে তারা সমন্বয় করে প্রশাসন ও সমন্বয় সাধনের মাধ্যমে কার্য সম্পাদন করে তাকে বলা হয় মধ্যস্তরের ব্যবস্থাপনা। সাধারণত এই স্তরে সহকারী ব্যবস্থাপক, বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপকগণ সাধারণত এখানে অবস্থান করেন। তাহলে এই যে মধ্যস্তরে যারা অবস্থান করেন, মূলত তারা কী করেন, উচ্চ স্তরের সাথে নিম্ন স্তরের সাথে সমন্বয় সাধন করেন। অর্থাৎ ঊর্ধ্বস্তরে যে আদেশ, নির্দেশনা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ করছে, সেগুলোকে অধীনস্থ দিয়ে তারা কী করেন, বাস্তবায়নের চেষ্টা করেন। তাহলে মধ্যস্থ এবং নিম্নস্তর, মিডল স্টেজ এবং বটম স্টেজ, মিডল লেভেল এবং বটম লেভেলে যারা অবস্থান করেন, তারা সাধারণত ডুইং ওয়ার্ক সাথে সাথে জড়িত থাকেন। ডুইং ওয়ার্ক মানে করণীয় কাজ, আর থিঙ্কিং ওয়ার্ক হলো চিন্তাশীল কাজ। তা টপ লেভেলে হবে চিন্তাশীল কাজ, আর নিচের লেভেলে হবে করণীয় কাজ। অর্থাৎ উপর লেভেলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নীতি নেওয়া হয়েছে, পরিকল্পনা হয়েছে, সেগুলো তারা মাঝখানে বসে সমন্বয় করে সেগুলো অর্জন করার চেষ্টা করেন। তাহলে এখানে থাকবে বিভাগীয় যারা প্রধান, ডিপার্টমেন্টের যারা হেড, তারপরে রয়েছে সহকারী মহাব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার। সাধারণত এই লেভেলের লোকেরা সাধারণত মধ্যস্থরা অবস্থান করেন। এইখানে কোশ্চেন করবে শিক্ষার্থী বন্ধুরা, যে তোমাকে বলবে বিভাগীয় প্রধান বা শাখার প্রধান বা সহকারী ব্যবস্থাপক, এই লোকেরা, এই সমস্ত কর্মকর্তারা কোন স্তরে অবস্থান করেন, তোমাকে কোশ্চেন করবে। এটা এমসিকিউ হতে পারে, সিকিউর মধ্যে হতে পারে। আমরা বিভিন্ন ইয়ারে কোশ্চেন নিয়ে আলোচনা করবো পরবর্তী সময়, সেখানে আমরা দেখবো এই সমস্ত কোশ্চেন। এরপর রয়েছে আমাদের নিম্নস্তরের ব্যবস্থাপনা। তাহলে এখানে নিম্নস্তরটা অনেক বড়, অর্থাৎ ঊর্ধ্বস্তরের জায়গাটা ছোটো, মধ্যস্তরে একটু বড়, আর নিম্নস্তরের জায়গাগুলো কিন্তু অনেক বড়, যেখানে অনেক লোক কর্মরত থাকেন। অনেক সেখানে শ্রমিক কর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের লোকেরা এখানে সাধারণত অবস্থান করেন। অর্থাৎ এখানে বলছে সাধারণত সহকারী ব্যবস্থাপক, সুপারভাইজার, ফোরম্যান এই স্তরের অন্তর্গত। আর এরা শ্রমিকদের খুব কাছাকাছি অবস্থান করে তাদের তত্ত্বাবধান করে এবং নেতৃত্ব দানের মাধ্যমে বিভাগীয় এবং শাখা পর্যায়ে গৃহীত পরিকল্পনা এবং অন্যান্য কাজগুলো তারা কী করেন, এখানে আদায় করে থাকেন, অর্জন করে থাকেন। অর্থাৎ এখানে কি দেখা যায়, যারা বটম লেভেলে রয়েছে, একদম শেষ স্তরে রয়েছে, তারা একেবারে শ্রমিকদের কাছাকাছি থেকে শ্রমিকদের কাছ থেকে কাজ আদায় করে থাকেন। অর্থাৎ ঊর্ধ্বস্তরে যে সমস্ত কাজগুলো হয়, সিদ্ধান্ত হয়, পরিকল্পনা হয়, সেগুলোকে সাধারণত নিম্নস্তরে যারা রয়েছে তারা সরাসরি শ্রমিকদের সাথে রিলেটেড। যারা টপ লেভেলে থাকে তারা কিন্তু শ্রমিকদের সাথে রিলেটেড নয়। আর যারা বটম লেভেলে একদম শেষ স্তরে, যেমন ফোরম্যান, কর্মনায়ক অথবা সুপারভাইজার, তারা কী করেন, সরাসরি শ্রমিকদের সাথে ডিল করেন এবং শ্রমিকদের সাথে থেকে তাদের কাছ থেকে কাজগুলো আদায় করেন। তাহলে আমরা কি বলছিলাম, যে টপ লেভেল থেকে শুরু করে বটম লেভেল পর্যন্ত যে সমস্ত জায়গাগুলো রয়েছে, স্থানগুলো রয়েছে, এবং এই জায়গাগুলোর এক এক স্তরের দায়িত্ব এবং কর্তব্য এক এক ধরনের। তাহলে এই দায়িত্ব কর্তব্যকে চিহ্নিত করে যখন কর্মকর্তাদের কী করা হয়, বিন্যাস করা হয়, তখন তাকে বলা হয় ব্যবস্থাপনার স্তর। অর্থাৎ টপ লেভেল, মিডল লেভেল, বটম লেভেল, এই 3 লেভেলে 3 ধরনের কর্মকর্তা অবস্থান করেন এবং তারা তাদের এক এক ধরনের কর্মকর্তাদের এক এক ধরনের দায়িত্ব। তাহলে সকল আমাদের কলেজে যে প্রিন্সিপাল রয়েছেন, তিনি কিন্তু ক্লাস নেন না। তিনি কি করেন, এই ক্লাসের জন্য যে একটা পরিকল্পনা থাকা দরকার, একটা সিদ্ধান্ত থাকা দরকার, গুরুত্বপূর্ণ কাজ সেগুলো করেন। আর আমরা সেগুলো করি, আমরা মধ্যস্তরে অবস্থান করে সেগুলোকে তোমাদের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করি। তাহলে আমরা করি ডুইং ওয়ার্ক, করণীয় কাজ। আর যিনি প্রিন্সিপাল, যদি আমার কলেজের কথা চিন্তা করি, তিনি করেন থিঙ্কিং ওয়ার্ক, চিন্তাশীল কাজ। তাহলে আমরা সহজেই কিন্তু বিষয়টি অনুভব করে থাকি। আমরা সব কিছু জানি, কিন্তু আমাদের যেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু এই বিষয়গুলো থেকে আমাদের এই বিভিন্ন প্রতিষ্ঠানের যে স্টাফিং প্যাটার্ন অথবা কাজের পদ্ধতি, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু সহায়তা গ্রহণ করে তারপরে প্রতিষ্ঠানের প্রধানরা তাদের কাজগুলো সম্পাদন করে থাকেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যবস্থাপনার কাজ দেখেছি, আমরা এর পূর্বে আমরা চক্র দেখেছি, আর এখন নিয়ে আসলাম আমরা ব্যবস্থাপনার স্তর বা লেভেল অফ ম্যানেজমেন্ট বা 3 টায়ার অফ ম্যানেজমেন্ট। তোমাকে বলবে যে ত্রিস্তরীয় ব্যবস্থাপনা কী বা ব্যবস্থাপনার স্তর বলতে কী বোঝায়, এবং এই স্তর কয়টা, টপ লেভেল, মিডল লেভেল, বটম লেভেল, কোন স্তরে কোন ধরনের কর্মকর্তারা অবস্থান করেন, নাম দিবে, তোমাকে বলবে এই ব্যক্তি কোন স্তরের কর্মরত। আর এই
আজকের যে বিষয়গুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, এই বিষয়গুলো থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো, ব্যবস্থাপনার কাজ মূলত কয়টা। মূলত বলছে এখানে দুইটা অংশ ভাগ করেছি আমরা, একটা বলছি মৌলিক কাজ, আরটা বলছি গৌণ কাজ, কিন্তু মূলত কাজ হলো কয়টা? 7টা। পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই 7টা হলো ব্যবস্থাপনার মৌলিক কাজ। তাহলে আমরা এটা জানবো। এরপরে আমরা একটা বিষয় রয়েছে PUSD CORB, প্রস্কপ উদ্ভাবককে আমরা বলছি লুথার গুলিক। তিনি এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডিরেক্টিং, মোটিভেটিং, তারপরে বলছে কি বলে কোঅর্ডিনেটিং অ্যান্ড কন্ট্রোলিং, এই 7টা কাজ, বা এছাড়া বাজেটিং, বিভিন্ন কাজের প্রত্যেকটা কাজের প্রথম যে অক্ষর ইংলিশের, সেই অক্ষরগুলো নিয়ে লুথার গুলিক একজন লেখক, তিনি এই সংক্ষেপে ব্যবস্থাপনার কাজকে প্রস্কপ বলে উল্লেখ করেছেন। এইটা পরীক্ষা থাকে যে প্রস্কপের উদ্ভাবক কে বা এটার ব্যাখ্যাটা কী। এরপরে রয়েছে আমাদের ব্যবস্থাপনা চক্র কী, আমরা একটু কথা বলছি। ব্যবস্থাপনার স্তর কী, ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিক প্রক্রিয়া কিনা। এই যে পরিকল্পনা থেকে শুরু করে নিয়ন্ত্রণ পর্যন্ত আমরা কি বলছি, এগুলো ধারাবাহিক। কিন্তু তুমি যদি মনে করো উল্টাপাল্টা লিখবা পরীক্ষা খাতায়, তাহলে নাম্বার পাওয়া যাবে না। তাহলে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, এগুলো ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু এই জন্য বলছে ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিক কিনা। এগুলোর উপরে অর্থাৎ তোমাকে কি করবে, বিভিন্ন কোশ্চেনভাবে ম্যানেজমেন্টের কাজ দিয়ে কোশ্চেন করবে, বিভিন্ন লাইন একে দিবে, পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, নিয়ন্ত্রণ, এইভাবে তোমাকে লাইন করে 4টা কোশ্চেন দিয়ে অপশন দিবে কোনটা ঠিক। MCQর মধ্যে আমরা যদিও আজকে সম্ভব হয় নাই, আগামী ক্লাসে আমরা তোমাদেরকে এই চ্যাপ্টারটা ক্লোজ করব, এবং তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে, তোমার প্রশ্ন থাকলে কমেন্টস করবা, আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা কিছু অংশ বাকি রয়েছে, এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন ইয়ারে কী ধরনের কোশ্চেন আসে সেটি নিয়ে আমরা কথা বলবো আগামী ক্লাসে। আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করব। এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা আসলে এই কোভিড-19 এই মহামারী দুর্যোগের সময় চলছে, আমরা ভার্চুয়ালি তোমাদেরকে ক্লাসগুলো করার চেষ্টা করছি। আমি আন্তরিকভাবে চেষ্টা করছি তোমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা আশা করছি এই যদি ক্লাসগুলো তোমরা ঠিকমতো শোনো এবং বইগুলো তোমরা দেখো, আমি দৃঢ় বিশ্বাস করি তোমরা এর থেকে উপকৃত হবে। এবং আমি যেই কথাগুলো বলবো এবং যে বিষয়গুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব, এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। এবং এগুলো যদি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষায় সেকেন্ড পার্টের যে চ্যাপ্টারের প্রথম চ্যাপ্টার যে কোশ্চেন, সেগুলো আমরা পেয়ে যাব। আগামী ক্লাসে আমরা কোশ্চেন নিয়ে কথা বলবো, আর কিছু অংশ বাকি রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই তোমাদেরকে রাখি ক্লাসে, এবং সকলকে ধন্যবাদ জানাই। এবং এই ধন্যবাদের সাথে তোমাদেরকে আরও একটু সতর্ক করি, তোমরা নিজেরা, যেহেতু এখন দুর্যোগের চূড়ান্ত সময় চলছে আমাদের বাংলাদেশে, বিভিন্ন জায়গায় রেড জোন চলছে, আমিও রেড জোনের অন্তর্ভুক্ত, উত্তরা থাকি। আমরা সবাই সতর্ক থাকবো, চেষ্টা করবো সতর্ক থাকার জন্য, নিজে ভালো থাকবো এবং সকলকে ভালো রাখবো। আল্লাহ হাফেজ।